আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসের সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। কুয়ালালামপুরে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চায় তার সরকার। বিশ্বজুড়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বীকৃতির পালকে যুক্ত হলো আরও একটি ডিগ্রি। বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় UKM থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, গত বছর বাংলাদেশের বহু তরুণদের সাহসিকতার কাছে পরাজিত হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। Hundreds of these students and young people gave their lives for a better future. A future where everyone can live with dignity, with freedom from intimidation, discrimination and injustice. এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে অন্তর্বর্তী সরকার, যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. নতুন বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, 2024 সালের জুলাই ও আগস্ট মাসে তরুণদের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থান জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ আশার নতুন অর্থ তৈরি করেছে। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে সংস্কারের কথা উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। বলেন, সুস্পষ্ট লক্ষ্য, বিস্তৃত পরিকল্পনায় এগোচ্ছে সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদের ও UKM এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুফিয়ান জুসুফ উপস্থিত ছিলেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়া 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 9:10 তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা সোমবার কুয়ালালামপুরে পৌঁছান। 3 দিনের এই সফরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন প্রফেসর ইউনূস। রাজধানীর ইস্কাটনে বোয়েসেলের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে আমরণ কর্মসূচি পালন করেছেন দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীরা। বুধবার সকাল 9টা থেকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধ করেন তারা। আন্দোলনকারীদের দাবি উত্তীর্ণ হওয়ার পরও তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়। এ সময় তারা বলেন, দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষার মেয়াদ 2 বছর পার হয়ে যায়, কিন্তু বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস স্বেচ্ছাচারিতা করে বারবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উত্তীর্ণ প্রার্থী থাকা সত্ত্বেও নিয়োগের নামে অর্থ বাণিজ্য করে তারা। দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তারা। 2024 সালে 1.5 শতাধিক দেশের পরিস্থিতি নিয়ে মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে উঠে এসেছে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। প্রতিবেদন বলছে, মিয়ানমারে আটক ব্যক্তিদের উপর ইলেকট্রিক শক, সংঘবদ্ধ ধর্ষণ, আগুনে পোড়ানো সহ নানাভাবে নিষ্ঠুরতা চালানো হয়েছে। ভারতের চিত্র একই। দেশটির মণিপুরে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘাতে ঘটেছে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ। পাকিস্তানের বেলুচিস্তানে নিখোঁজ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা 2023 সালের তুলনায় বেড়েছে, উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বাংলাদেশের মৌসুমী ফলের স্বাদ আর গন্ধে যুক্তরাজ্যের বাজারেও রয়েছে এর বিশাল রাজত্ব। প্রবাসেও এসব ফলের চাহিদা শীর্ষে। তবে এবছর ব্রিটেনে দেশীয় ফলের অভাবে অভিবাসী বাংলাদেশিদেরও কিনতে হচ্ছে ভিনদেশি ফল। দেশি ফলের স্বাদ নিতে না পারায় হতাশ তারা। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ জনির পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। লন্ডনের শীতল বাতাসে যখন ছড়িয়ে পড়ে দেশের মাটির গন্ধ, তখন হাজার মাইল দূরে থেকেও প্রবাসীর মন ভরে ওঠে ভালোবাসায়। আম, লিচু, কাঁঠালের মিষ্টি সুবাসে জেগে ওঠে ছোটবেলার স্মৃতি আর শেকড়ের টান। তাই তো শুধু লন্ডনে থেকেও প্রবাসীরা খোঁজেন দেশীয় মৌসুমী ফলের স্বাদ। শুধু প্রবাসীই নন, বাংলাদেশের আম, লিচু, কাঁঠালের অপূর্ব স্বাদে মুগ্ধ যুক্তরাজ্যের মানুষও। তাই তো লন্ডনের বাজারে চোখে পড়ে দেশীয় ফলের পসরা। তবে এবার যেন লন্ডনের দেশীয় ফলের রাজত্বে খানিকটা ভাটা পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এবছর দেশীয় ফলের অভাবে হতাশ ক্রেতারা। আমাদের কিন্তু অনেক চাহিদা এই বছর, বা বছরেই সব বছরই থাকে অনেক চাহিদা, কিন্তু আমরা তো সিজন আসলে বিক্রি করতে পারি না। আমাদের আজকে নাই কালকে নাই, এই একটা না একটা আবুল তাবুল বলে যা ইচ্ছা তা বলতেছে। যেহেতু ব্যাপক সংখ্যক মানুষদের একটা চাহিদা, এই চাহিদা পূরণে আমাদের কার্যকর উদ্যোগ গ্রহণ করলে দেশ আপনার আর্থিকভাবে রাজস্ব, ব্যাপক একটা রাজস্ব সেখানে পাবে, এবং আমাদের কমিউনিটিও মৌসুমি ফল, বিশেষ করে আম, লিচু, কাঁঠাল সহ এই ফ্রুটস গুলো, নিজেদের দেশের ফ্রুটস গুলোকে তারা, ফলগুলোকে খাবারের একটা সুবর্ণ সুযোগ তারা পাবে। ব্রিটিশ বাংলাদেশি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার জানান, বিভিন্ন দেশ ফল আমদানি রপ্তানির ক্ষেত্রে সুবিধা দিলেও বাংলাদেশ পিছিয়ে। এই সুযোগে বর্তমানে বাজার দখল করেছে ভারত, পাকিস্তান আর মেক্সিকান আম। আমরা কিন্তু বলেছি যে বিমানের সাথে কথা বলে ডিরেক্ট ফ্লাইট, মানে একটা ফ্লাইট করা যায় কিনা, যেটা আপনারা বলেছেন যে ম্যাঙ্গো ফ্লাইট, রাইট? ম্যাঙ্গো কিনের মতো ম্যাঙ্গো ফ্লাইট, এরকম একটা টার্ম আপনারা ইউজ করেন। আমরা কিন্তু মাননীয় হাই কমিশনার স্যার, সচিব স্যারের কাছে রিকোয়েস্ট করেছে, তো এটা নিয়ে আমরা কাজ করছি। আপনাদের ওপিনিয়নগুলো আসলে আরো কাজে দিবে আমাদের। তারা মনে করছেন সরকার রপ্তানি বাড়ালে শুধু প্রবাসীরাই দেশীয় ফলের স্বাদ পাবেন না, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতিও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আরো জানাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। লন্ডনে বাংলাদেশি ফল, বিশেষ করে আমের বিপুল চাহিদা সত্ত্বেও প্রবাসীরা এবার চাহিদা মতো ফলটির স্বাদ নিতে পারেনি, আমরা এমনটি দেখলাম আপনার রিপোর্টে। তো এখন মানে কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং সামনের দিনগুলোতে রপ্তানি বাড়বে কিনা জানাবেন আর একটু বিস্তারিত। সারা, আপনি জানেন যে ব্রিটেনে প্রায় 10 লক্ষ মানুষ বাংলাদেশে বসবাস করেন, যারা এই 10 লক্ষ হচ্ছে গিয়া এদেশে লিগেল অবস্থায় রয়েছেন। ইলিগেল অবস্থায় কত মানুষ রয়েছেন সেই হিসাবটি আমাদের কাছে নেই, কিন্তু এখানে বাংলাদেশের ফলমূল সহ তরকারি এবং মাছের ব্যাপক চাহিদা রয়েছে ব্রিটেনের মাটিতে। এবং এই ব্রিটেনের মাটিতে যদি বাংলাদেশ এই ব্রিটেনের তাদের যে কন্ডিশন গুলা মেনটেন করে এখানে এই সবজি এবং ফলমূল সহ মাছ রপ্তানি ঠিক মতো করতে পারে, তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বেনিফিটেড হবে বাংলাদেশের কৃষকরা এবং বেনিফিট হবে এই দেশের ব্যবসায়ীরা। কিন্তু দুঃখজনক হলে সত্য, আপনি জানেন যে এখানে প্রতি বছর ফল সিজন আসলেই স্ক্যানিং মেশিন নষ্ট, এখানে আন্দোলন হচ্ছে বাংলাদেশের এই প্যাকেটিং সমস্যা, এবং অসাধু ব্যবসায়ীরা বিশেষ করে এখানে অনেক মালামাল, অবৈধ মালামাল গুলা ঢুকতে দেয় এই পণ্যগুলিতে, যার ফলে এখানে ব্রিটেনে এই মালগুলা ব্যান্ড হয়ে যায়। এখানে প্রায় 1000 টন আম এবং কাঁঠালের চাহিদা থাকলেও হাই কমিশন 1500 টনের কথা বলেছে, এবং তারা আসলে প্রতি বছর এটা দায় সারা এই ইয়ে দিয়ে দেয়, গাইডলাইন দিয়ে দেয়, এবং তারা এটা প্রতি বছর প্রস্তুতি নেয় না। আপনি জানেন যে পাকিস্তানের প্রচুর আম এই দেশে আসে এবং এই দেশে মানুষ প্যাকেটজাত এবং সবগুলোই তাদের কোয়ালিটি সম্পন্ন থাকে, এবং তারা ব্যবসায়ীদেরকে সুবিধা দিয়ে থাকে এবং বিমান ভাড়াটা তারা কমিয়ে রাখে, যাতে করে তারা বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। আমরা মনে করি এই হাই কমিশন এবং বাংলাদেশের সরকার যেই থাকুক, এই বিষয়টা আগ থেকে পদক্ষেপ নিলে বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে এবং প্রবাসীরা বাংলাদেশের এই ফলে স্বাদ নিতে পারবেন। এই ছিল সর্বশেষ তথ্য। সারা, রনি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
লেবাননে জাল ভিসা, মাদকদ্রব্য, জুয়া এবং ভিনদেশীদের ওপর নানা হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জাতীয়তাবাদী দল লেবানন বিএনপির উদ্যোগে বৈরুতে অনুষ্ঠিত ওই সমাবেশে লেবাননে অবস্থানরত বহু প্রবাসী ও একাধিক সংগঠন অংশ নেয়। ওই সমাবেশে ছিলেন বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আলম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইমান, বিএনপি নেতা আনোয়ার হোসেন গাজী সহ অনেকে। এ সময় বক্তারা দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এসব হয়রানি বন্ধে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রেমিটেন্স যোদ্ধা দিবস এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। এই উপলক্ষে জুলাই ইনফ্রামস শীর্ষক আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু ধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আলোচনায় 2024 সালের জুলাই আন্দোলনে প্রবাসীদের অসামান্য অবদান স্মরণ করা হয়। প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয় বৈধ পথে রেমিটেন্স পাঠানোর। এ সময় প্রান্তিক পর্যায়ে প্রবাসী কর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়া স্পেনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্লাসা পেড্রোর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন শাহ আলম স্বাধীন। পরিচালনায় ছিলেন মহিউদ্দিন হারুন। এতে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব বকুল খান। বক্তব্য রাখেন সাব্বির আহমেদ দুলাল, মোহাম্মদ হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন নুরু, আনোয়ার হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, জাকির হোসেন ভুইয়া, মনির হোসেন খান, রফিকুল্লাহ রিপন সহ অনেকে। মাইজভান্ডারির শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কুয়েত শাখার উদ্যোগে হয়ে গেল রক্তদান কর্মসূচি। কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংক জবরিয়ায় এই রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আহমদ হোসাইন মোহাম্মদ ইরফানুল হক মাইজভান্ডারি। মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো কুয়েতেও রয়েছে এই সংগঠনের শাখা। ইতোমধ্যে কাতার ও আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংগঠনটি রক্তদান কর্মসূচি পরিচালনা করছে। সংগঠনের নেতারা জানান, এ ধরনের উদ্যোগ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। কানাডার ক্যালগারিতে চট্টগ্রাম বিভাগের বনভোজন ও মেজবানি ফেস্টে বসে প্রবাসীদের মিলন মেলা। গল্প, গান আর আড্ডায় ক্যালগারির নর্থ গ্লেনমোর পার্ক পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরির এক অভূতপূর্ব পরিবেশে ক্যালগারির নর্থ গ্লেনমোর পার্কে জমে ওঠে চট্টগ্রাম বিভাগের বার্ষিক বনভোজন। সেখানে গল্প, গান আর আড্ডায় মেতে ওঠেন অভিবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের মিলন মেলা পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। খুবই এনজয় করতেছি, বাচ্চারা সবাই খুব এনজয় করতেছে, আমরা সবাই মিলে পরিবেশটাকে খুবই এনজয় করতেছি, আর সবার মধ্যে একটা সেতু বন্ধন ক্রিয়েট হয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে। ছিল চট্টগ্রামের মেজবান আর বিভিন্ন সুস্বাদু খাবারের পসরা। এতে পরবাসী থেকেও খানিকটা হলেও দেশের আমেজ পান প্রবাসীরা। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এমন হুমকিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে তার দল। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে আলাদা দুটি কর্মসূচিতে এসব কথা বলেন তারা। বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটি। এতে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন, অথচ সরকারের একটি অংশ নানান দাবিতে হুমকি দিচ্ছেন ভোট হতে দিবেন না। পিআর পদ্ধতির সমালোচনা করে ডাক্তার জাহিদ বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান।
আজকে মানুষের জন আকাঙ্ক্ষা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্বিঘ্নে দিব, নিঃশঙ্ক চিত্তে দিব। কাজেই যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দেবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বানোয়ার দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে, কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতির মধ্যে ভোগেন এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারাই এই কাজগুলি করতে পারে। পিআর পদ্ধতির নির্বাচনে দেশের মানুষ এখনো প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, এই দাবি যারা করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন। চর্চাটা যদি স্বাধীনতার পর। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। কেউ বললে নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। বুধবার সচিবালয়ের সার্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বলেন, এবারও ঋণ খেলাপিরা ভোটে দাঁড়াতে পারবেন না, নির্বাচন কমিশনের উচিত খেলাপিদের শনাক্ত করা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইউনাইটেড পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ উপদেষ্টা। বলেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটা পুরনো সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের উচিত তাদের শনাক্ত করা। নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়েও নিজেদের অবস্থানের কথা জানান অর্থ উপদেষ্টা। কারো টাকা যাতে, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে, এখন যদি কোনো যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে সে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে কিছু বেশি চাই। ঋণ খেলাপি থিওরিটিক্যালি পারে না তো। ঋণ খেলাপি আমার সময় একজন ঋণ খেলাপি পায় নাই, মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে। লাস্ট ডে পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি, এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে। উপদেষ্টা বলেন, কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। রাজনৈতিক বক্তব্য রাখুক না রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও, বলছে নাকি আমার কাছে কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি, এখন মারামারিটা বন্ধ করে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থাই নেবে অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা, বলেন অর্থ উপদেষ্টা। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।